পড়ুয়া থেকে আমি রিনা। আমি আজ একটি খুব সুন্দর গল্প নিয়েছি পুজো সংখ্যা থেকে। গল্পটি এত ভালো লাগবে, অনেকটা সময় পর্যন্ত গল্পটা বোঝা যাবে না, শেষের দিকটা আরো কিছু চমক অপেক্ষা করছে। আমি নিজেও যেটা চমকেছিলাম। যাই হোক, আর কোনো কথা না গিয়ে আমি গল্পটাই আসছি। গল্পটির নাম অরণি বাড়ি ফেরেনি। লেখিকা বিনতা রায়চৌধুরী। অরণিকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল থেকে ওদের হইচই করে সকাল থেকে ওদের হইচই করে দোল খেলা শেষ হতেই ওরা পুকুরে চান করবে বলে ছুটল। তা শহরের মধ্যে আর পুকুর কোথায়? এক আছে কমল দিঘি, সেখানে কেউ চান করে না। চান করা তো দূরের কথা, পা ধুতেও যায় না কেউ। বাপরে, ওই দিঘি নিয়ে কিছু রটনা যা আছে সবাই জানে। সিন্টু বলল অরুণীকে, রুনু, চল আমরা ইয়ংস্টার সুইমিং ক্লাবে যাই। ওই পুলটায় যদি চান করতে দেয় আমাদের। বিলু ভেঙচি কাটলো, হ্যাঁ রে, আমাদের ডেকে নিয়ে পুলে চান করতে দেবে? কোথাকার গবেটে তুই? রং মেখে আমরা সব ভূত হয়ে আছি, সুইমিং পুলের জল নোংরা করতে দেবে ক্লাবের দারোয়ান? রুনু হি হি করে হেসে উঠল। বিলু, তুই আর ভেঙচি কাটিস না, একেবারে মরকট লাগছে তোকে। দেবু বেশি কথা বলে না। এখন গুরু গম্ভীর গলায় বলল, পুলে যাবার দরকার নেই, কমল দিঘি তো নয়ই। তার চেয়ে যে যার বাড়ি চলে যাই, নিজেদের বাথরুমে চান করে এই বিতিকিচ্ছিরি রংগুলো তোলার চেষ্টা করি। বীরু মাথা নাড়তে লাগলো, নিজে নিজে একা একা। এই রং তুলতে পারা যাবে? এক একজনের গায়ে আচ্ছা করে সাবান না ঘষলে ভূত থেকে মানুষ হওয়ার চেহারায় ফেরা যাবে না। সিন্টু তাতে সায় দিল, ঠিক, একেবারে ঠিক। চল না সুইমিং পুলে, আমি ওখানে সাঁতার শিখেছি কত বছর, এই 9-এ উঠেই ছেড়ে দিলাম। দারোয়ান কিষেনলাল আমার খুব চেনা। ব্যাস, চারজনে চলল ইয়ংস্টার সুইমিং ক্লাবের দিকে। চারজন 9-এর স্টুডেন্ট নাকি চারটে হামদো মামদো চলেছে বোঝা যাচ্ছিলই না। রাস্তা অবশ্য তখন ফাঁকাই হয়ে গেছে, দোল খেলা শেষ এ বছরের মতো। অরুণের মা বিপাশা ঘর বার করছিল, 3:30 বেজে গেল, এখনো ছেলেটা ফিরল না। কখন গেছে বন্ধুদের সঙ্গে রং খেলতে? কোথায় যে খবর নেব, কি যে করব। বৌদি ছটফটানি দেখে পারুলের মা রান্নাঘর মুছতে মুছতে বলল, বৌদি, তুমি ওর বন্ধুদের কাছ থেকে খবর নাও না একবার, হয়তো কারো বাড়ি গেছে। তোমার ফোন পেলেই চলে আসবে। বন্ধুর বাড়ি খবর নেব? হ্যাঁ, নেবে না? আর কতক্ষণ না খেয়ে ঘর বার করবে? হ্যাঁ, সে তো খবর নিতেই পারি, বন্ধুদের তো চিনি সবাইকেই। কিন্তু, আবার কিন্তু কিসের? বন্ধুদের কারো ফোন নাম্বার জানো না?
না না, ফোন নাম্বার জানবো না কেন? সিন্টু মানে স্বর্ণাভর মা তো আমার বন্ধুর মতো। ওই যে ওর বন্ধুরা ওকে খেপায় সব সময়, অরণি মায়ের চোখের মণি। কিছুক্ষণ দূরে থাকলে বা দেরি করে বাড়ি ফিরলেই মায়ের বুক ধুকপুক শুরু হয়ে যায়। তাই ফোন করলে রুনু হয়তো অভিমান করবে। ও পারুলের মা, তুমি একবার একটু কাছে পিঠে খুঁজে এসো না। দেখা হলে সঙ্গে করে নিয়ে এসো। বধূর অনুরোধ ফেলতে না পেরে পারুলের মা হাতের কাজ রেখেই অরুণীকে খুঁজতে গেল। বিপাশা ভাবল, রুনুর বাবার তো খাওয়া হয়েই গেছে, তাহলে আমার আর রুনুর খাবারটা ডাইনিং টেবিলে বেড়েই ফেলি। পারুলের মায়ের খাবারটাও গুছিয়ে রাখি, রুনু ফিরলেই তিনজনে খেয়ে নেব। অনেক বেলা হয়ে গেছে, দোলের দিন বলে অনেক দেরি করে হেভি ব্রেকফাস্ট খাওয়া হয়েছে। তাই না হলে এটা কি একটা লাঞ্চ টাইম হলো? একটু পরে দরজায় কলিং বেল শুনে বিপাশা তাড়াতাড়ি করে দরজা খুলেই ভুরু কুঁচকে ফেলল। কি হলো? রুনু দাদাকে তো কোথাও পেলাম না বৌদি। সে কি, ভালো করে দেখেছিস? গলিতে ক্রিকেট খেলার কথা ছিল আজ ওদের। কোথায় কি? গলি তো ফাঁকা, রাস্তাও শুনশান। এবার বিপাশা বিরক্ত হয়ে সিন্টুর নম্বরে ফোন করলো। যা ভাবে ভাবুক গে। হ্যালো সিন্টু, কাকিমা বলছি, অরুণী কি তোমাদের বাড়িতে? অরুণী? না তো, আমরা তো দুপুর আড়াইটের মধ্যে যে যার বাড়ি চলে গেলাম কাকিমা। অরুণী তো আসেনি আমার সঙ্গে। ও, রুনু তো বাড়ি ফেরেনি এখনো। কোথায় গেল সে? তুমি তোমার অন্য বন্ধুদের থেকে একটু খোঁজ নিয়ে জানাবে ও কারো বাড়িতে আছে কিনা। আচ্ছা, বলে সিন্টু ফোন রেখে দিল। বিপাশার ভীষণ চিন্তা হচ্ছে, রুনু তো রিং ব্যাকও করছে না। অগত্যা ও বিলুকে ফোন করলো, পুরো ব্যাপারটা বলে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাঁটি বা মারামারি হয়নি তো? মারামারি বা ঝগড়াঝাঁটি? কি বলছেন আন্টি? আমরা কত মজা করে দোল খেললাম, আনন্দ করলাম। তারপর সুইমিং পুলে চান করার জন্য সবাই আগ্রহ করে ছুটলাম। ওই ক্লাবের দারোয়ান কিষেনলাল সিন্টুর চেনা, কিন্তু গিয়ে দেখি ক্লাবের দরজায় তালা দেয়া। পুলের ধারে কাছে যাওয়ার উপায় নেই, দারোয়ানও নেই। সে হোলিতে নিজের দেশ বিহারে চলে গেছে। তারপর অরণি কোথায় গেল? কেন, অরণি বাড়ি যায়নি? আমরা তো একসঙ্গে চান করার আশা ত্যাগ করে যার যার বাড়ি চলে গেলাম। আমি তো সবচেয়ে আগে বাড়ি চলে এসেছি। কি মুশকিল, সিন্টুও তো একই কথা বলছে। বিলু, অরণি কোথায় গেল? আমি জানি না আন্টি। এরপর আর কি বলবে বিপাশা? সে তো জানে তার ছেলেটা একটু নিরীহ, ওকে কেউ মেরে ধরে রাস্তায় ফেলে রাখেনি তো।
দেবুর বাড়ি ফোন করেও কোনো লাভ হলো না। ফোন বেজেই গেল, কেউ ধরলো না। অরুণীর বাবা বিজন বাবু ড্রয়িং রুমে বসে টিভিতে খেলা দেখছিলেন। আজ দোলের জন্য অফিস ছুটি। কয়েকটি জরুরি ফাইল দেখার আছে, তা সেসব রাতেই দেখবেন। এখন একটু আয়েশ করে খেলা দেখছিলেন। বিপাশা সোজা এসে সেখানে কেঁদে পড়ল। বিজন ধড়ফড় করে উঠে দাঁড়ালেন। কি কি হয়েছে? অরুণী এখনো বাড়ি ফেরেনি। ফোন করো ওকে, কাঁদছো কেন? বন্ধুদের সঙ্গে দোল খেলতে বেরিয়েছিল, ফোন নিয়ে যায়নি। তা বন্ধুদের থেকে খোঁজ নাও। কতটা খোঁজ খবর নিয়েছে বিপাশা সে কথা সবিস্তারে বলে বিপাশা আবার কেঁদে উঠল। পারুলের মাও যে খুঁজে এসেছে একবার সে কথাও সে বলল। তার সঙ্গে যোগ করল, তুমি নিজে একবার যাও, খোঁজ করো। থানায় যাবে? দেখি কি করি, কাউকে কাউকে জিজ্ঞাসা করি। সিন্টুরা ঠিক বলেছ তো? রুনু কোনো বন্ধুর বাড়ি চলে যায়নি? ওরকম রং মেখে দূরে কোথাও যেতে পারে। গেলে সিন্টু বা বিরুদের বাড়িতেই তো যেত, কিন্তু ওরা তো না বলছে। সত্যি কথা বলছে তো? বারে, মিথ্যেই বা বলবে কেন? ওরা তো খারাপ ছেলে নয়। তাছাড়া সিন্টু আর বিলুর সঙ্গে নিজেই তো আমি কথা বললাম। দেবুকে অবশ্য ফোনে পাইনি। তাছাড়া ওরা সবাই তো ভালো বন্ধু ওর। ভালো বন্ধু? সোনার পাথর বাটি। যে যত ভালো বন্ধু সে তত বড় শত্রু। আমি বন্ধুত্বে বিশ্বাস করি না। তাছাড়া এখন তো সবাই সবার কম্পিটিটর। সবাই তো ক্লাস 9। নেক্সট ইয়ারের পরেই বোর্ড পরীক্ষা। এসব তুমি কি বলছো বিড়বিড় করে? রুনুর বন্ধুরা কেউ এমন নয়। বন্ধু শত্রুর কতটুকু জানো তুমি? বেশি জেনে কাজ নেই। তুমি যাও, খোঁজ করো ছেলের। যেখানে যেতে হয় সেখানেই যাও। প্রায় 4:30 বাজতে চলল। রুনু কোনো বিপদে পড়েছে? কেউ ওর কোনো ক্ষতি করলো নাকি? আজ এ দোলের দিন কোনো দুর্ঘটনা ঘটলো না তো? আমার মনটা বড় কুগাইছে। বিপাশা আবার কেঁদেই ফেলল। বিজনবাবু গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। নিজে নিজে খানিকটা খুঁজে দেখলেন এদিক ওদিক, পার্ক, খেলার মাঠ ঘুরে মন্দিরের সামনে এলেন। ছোটখাটো একটা ভিড় দেখে গাড়ি থেকে নামলেন। এগিয়ে দেখলেন গান গেয়ে গেয়ে দুটি মানুষ পুতুল নাচ দেখাচ্ছে, রাধাকৃষ্ণ বা শিব পার্বতীর কাহিনী নিয়ে। তাই খুব ভিড়। সেই ভিড়ের মধ্যেও তিনি খুঁজলেন রুনুকে। না, কোথাও নেই। এবার বিজন থানায় এলেন। ওসিকে পেলেন না। লোক বেশ কম। সেকেন্ড অফিসার সব শুনে বলল, দেখুন, আজ দোলের দিন, অল্প বয়সী ছেলে মেয়েদের হুল্লোড়ের দিন। হয়তো আপনার ছেলে কোনো জয় ট্রিপে চলে গেছে, ফিরে আসবে কাল পরশু। অত ভাবছেন কেন? না না, অসম্ভব, মাথা নাড়লেন বিজন। প্রথমত, সে বন্ধুদের সঙ্গে রং খেলতে বেরিয়েছিল পাড়ায়। রং মাখা অবস্থায় হঠাৎ জয় টিপে যাবে কেন? দ্বিতীয়ত, গেলে
বাড়িতে বলেই যেত, ঠিক ওই রকম হুল্লোড় করার ছেলে নয় সে। যাদের সঙ্গে রং খেলতে বেরিয়েছিল তাদের কাছে খোঁজ নিন, নেওয়া হয়েছে, কোনো খোঁজ নেই। সবাই বাড়ি ফিরে গেছে, একমাত্র আমার ছেলেই ফেরেনি। আশঙ্কা হচ্ছে বন্ধুরা ওকে কিছু করেনি তো। অবাক করলেন, যাদের সঙ্গে রং খেলতে বেরিয়েছে তারাই ওকে গুম খুম করে দেবে? সবাই তো সবাইকে চেনে, ধরা পড়ে যাবে না? সব সময় কি আর ধরা পড়ে যায়? বিজনবাবু তীক্ষ্ণ স্বরে বললেন। তারপরে গলা পাল্টে বললেন, কোনো দুর্ঘটনাও তো ঘটতে পারে অফিসার। দেখুন, আমাদের এলাকায় কোনো ঘটনা ঘটলে আমাদের কাছে খবর আসতো। সেই রকম কোনো রোড অ্যাক্সিডেন্টের কেস আসেনি। তবু আপনি বললে স্থানীয় হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে দেখতে পারি। ছেলের ছবি আছে? নিশ্চয়ই, আমার ফোনের ওয়ালপেপারেই তো ছেলের ছবি, ওর মায়েরও তাই। আপনি একটা ডায়েরি করুন আগে, তারপর চলুন আমার সঙ্গে। আপনি নিজে যাবেন অফিসার? নইলে দোলের দিন আর কাকে পাঠাবো? এর মধ্যেই বিজন বাবুর ফোন বেজে উঠল। বিজন অফিসারকে বললেন, আমার স্ত্রী ফোন করেছে, ধরি ফোনটা? অবশ্যই, ছেলে হয়তো বাড়ি চলে এসেছে, স্পিকারে দিন তো। স্পিকারে দিয়ে বিজন ধরলেন। হ্যালো বিপাশা, রুনু ফিরেছে? না তো, তুমি কোনো খোঁজ পেলে? কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করল বিপাশা। অফিসার এবার কথা বলল। থানা থেকে বলছি ম্যাডাম, আমরা খুঁজছি ওকে। অধীর হবেন না। একটা কথা বলুন, আপনি ওর বন্ধুদের সঙ্গে নিজে কথা বলেছেন? যাদের সঙ্গে অরুণী বেরিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই বলেছি। ওরা সত্যিই ভালো, রুনুকে সবাই ভালোবাসে। পাশ থেকে বিজন গজগজ করে উঠলেন, ভালোবাসে সবাই? বন্ধুরা? ঠিক আছে ম্যাডাম, আপনি ওর বন্ধুদের নাম, ফোন নাম্বার, সম্ভব হলে ছবি আপনার হাজবেন্ডের ফোনে পাঠিয়ে রাখুন। রাখছি এখন। কাছাকাছি দুটো হাসপাতালে খুব ভালো করে খোঁজা হলো, অরুণীর কোনো সন্ধান মিলল না। বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, এমনকি স্টেশনেও খুঁজল ওরা। এবার থানায় ফিরে এসে অফিসার অরুণীর বন্ধু স্বর্ণাভ আর বলেন্দ্র মানে বিলুকে ফোন করে ইন্টারোগেশন শুরু করলো। প্রশ্ন করতে করতে ওদের সুইমিং ক্লাবে যাওয়ার প্ল্যান, সেই প্ল্যান ভেস্তে যাওয়া, যার যার বাড়ি ফিরে যাওয়ার কথা সবই শুনল। অফিসার জিজ্ঞাসা করল, ভালো করে মনে করে বলো, অরুণী তোমাদের আর কিছু বলেছিল? অন্য কোনো প্ল্যান হয়েছিল তোমাদের? অরুণী তোমাদের ওর কোথাও যাওয়ার ব্যাপারে কিছু বলেছিল? কোনো ব্যাপারে ওর মন খারাপ ছিল? স্বর্ণাভ বলল, না, তেমন কিছু বলেনি, তবে পুলে চান করা হয়নি বলে মন খারাপ ছিল। আমাকে বলেছিল ক্লাবের পাঁচিল টপকে ভেতরে ঢুকলে হয় না। অবশ্য হাসতে হাসতেই বলেছিল এ কথা, ক্লাবের মেন গেট তালাবন্ধ ছিল কিনা। আচ্ছা, তারপর? তারপর তো আমি বাড়ি চলে এলাম। বলেন্দ্র, তোমার কিছু বলার আছে এই ব্যাপারে? বলেন্দ্র মানে বিলু বোধহয় পুলিশ ইন্টারোগেশনে একটু ভয় পেয়ে গিয়েছিল। হঠাৎ বলে উঠল, সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না,
আমিও চলে এসেছিলাম। দেবু শেষ পর্যন্ত অরুণীর সঙ্গে ছিল। এই বলে বিলু ফোন ছেড়ে দিল। দেবু? এই দেবুকে? বিজন বাবুকে অফিসার জিজ্ঞাসা করলো। দেবু মানে দেবজিৎ ও রুনুর আরেক বন্ধু। সেও সেদিন ওদের সঙ্গেই ছিল। বিপাশা ওকে ফোনে পায়নি, কিন্তু দেবুর ফোন নম্বরও ও পাঠিয়েছে। এই যে। অফিসার দেবুর নম্বরে ফোন করতে শুরু করলো। একবার, দুবার, তিনবার। রিং হয়ে থেমে গেল। কেউ ফোন তুলল না। বিজনবাবু ব্যস্ত হয়ে বলে উঠলেন, আমার সন্দেহ হচ্ছে অফিসার, এই দেবু হয়তো রুনুর কোনো ক্ষতি করেছে, তারপর পালিয়ে গেছে। আমাকে চেনে না, আমি ওকে ছাড়বো না, শেষ করে দেব আমি। বিজনবাবু, শান্ত হন। ফোন তুলছে না মানে ছেলেটা কালপিট তা নয়। তবে আমাকে এখনই ওর বাড়ি যেতে হবে, রাত হয়ে গেল। আমি যেতে পারি আপনার সঙ্গে? যেতে চাই আমি। যাবেন তো চলুন, কিন্তু অযথা উত্তেজিত হবেন না কিন্তু সেখানে। অনেকক্ষণ বেল বাজানোর পরে দেবু এসে দরজা খুলল। চোখ দেখে মনে হচ্ছিল ঘুমোচ্ছিল। পুলিশ দেখে রীতিমতো ঘাবড়ে ঘাবড়েই গেল বোঝা গেল। বিজন বাবু তেড়ে ফুঁড়ে কিছু একটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে অফিসার গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, ফোন কেন ধরছিলে না তুমি? বেলা করে খেয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, ফোনের আওয়াজ শুনতেই পাইনি। তুমি না শুনতে পেলেও বাড়ির লোকেরা ডেকে দেবে না? এতক্ষণ ধরে ফোন বাজছে তোমার। বাড়িতে তো এখন আর কেউ নেই, মা আর আমি তো থাকি। মা মামার বাড়ি গেছে আজ। আমি একাই ঘুমোচ্ছিলাম, ফোনটা টেবিলেই ছিল। বিজনবাবু ধমকে উঠলেন, বাড়িতে আর কেউ নেই তাই খুব সুবিধা হলো না? সরে যাও, আমি ভেতরে গিয়ে খুঁজবো। কি খুঁজবেন আঙ্কেল? দেবু যেন আকাশ থেকে পড়ল। অফিসারকে বলল, স্যার, আপনি কি আমার বাড়ি সার্চ করতে এসেছেন? কেন? আমি কি করেছি? অফিসার শান্ত স্বরে বলল, না দেবজিৎ, তোমার বাড়ি কেন সার্চ করতে আসবো? তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। তোমার বন্ধু অরুণী তোমাদের সঙ্গে রং খেলতে বেরিয়েছিল, তারপর সে আর বাড়ি ফেরেনি। তুমি জানো সে কোথায় যেতে পারে? অরুণী বাড়ি ফেরেনি? সে কি? ওর তো বাড়ি ফিরে যাওয়ারই কথা। তাহলে কি? তাহলে কি দেবজিৎ? চুপ করে গেলে কেন? কি বলতে যাচ্ছিলে? বিজন চিৎকার করে বলে উঠলেন, বলো আমার ছেলে কোথায়? কোথায় রেখেছো তাকে? তোমাকে আমি অনেক টাকা দেবো, যা চাও, শুধু আমার ছেলেকে বার করে দাও। দেবজিৎ এবার সত্যিই ভয় পেয়ে গেল। অরুণীকে কোথা থেকে বার করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর টাকাই বা চাইবো কেন? বিজনকে সামলে অফিসার দেবুকে বলল, অরুণীকে তোমার সঙ্গে শেষ দেখা গেছিল মনে হচ্ছে। ঠিক করে বলো দেখি কি হয়েছিল? কোনো ঝগড়া বা মনোমালিন্য? না না, আমরা দুজনেই ফিরছিলাম। অরুণী বলল, সুইমিং পুলে চান করা হলো না আমার। চল না দেবু, আমরা দুজনে মিলে কমল দিঘিতে চান করতে যাই। আমি বললাম, না না, কমল দিঘিতে যাবই না। এককালে ওখানে পদ্ম ফুটতো, তাই ওর ওই নাম। কিন্তু এখন আগাছায় ভর্তি, জলটাও ভালো না। বিজন বলে উঠলেন, মিথ্যে কথা বলবে না। অরণি কমল দিঘিতে চান করতে যেতেই পারে না। ওকে আমি ছোট থেকে শিখিয়েছি কখনো কমল দিঘির ধারে পাশে যাবি না।
যাবেই না ও। গেছে কিনা জানি না আঙ্কেল, আমি যে যাব না ওকে স্পষ্টই বলেছিলাম। এও বলেছিলাম ওই দিঘিটার খারাপ নাম আছে, যে বা যারা ওই দিঘি বোঝাতে গেছে তারই হাত বা পা ভেঙেছে। তাছাড়া কেউ পুকুরে চান করতে বা কাপড় ধুতে নামতে গেলে জলের ভেতর থেকে কান্নার আওয়াজও শুনতে পায়। কেউ কেউ নাকি শুনেছে। আমি অবশ্য কখনো যাইনি, শুনিও নি কিছু। যাই হোক, ওই পুকুরে চান করার শখ নেই আমার। ব্যাস, আমি চলে গেলাম বাড়ি। তারপর অননি বাড়ি গেছে না কোথায় গেছে আমি সত্যিই জানি না। বিজনবাবু মাথায় হাত দিয়ে দেবুর বাড়ির সামনে বসে পড়লেন। তার চোখ মুখ পাল্টে গেছে, যেন ভীষণ ভাবে ভেঙে পড়েছেন। সব আশা শেষ হয়ে গেছে তার। অফিসার দেবুকে বলল, তুমি চেনো সেই কমল দিঘি? নিয়ে যেতে পারবে এই রাতে? সরি স্যার, মা চলে আসবে যে যে কোনো সময়, এসে আমাকে তখন বকাবকি করবে। ওই দিঘির ধারে গেছি শুনলে তো। না স্যার, সরি স্যার। অফিসার বিজনবাবুকে হাত ধরে জিপে তুলল, তারপর নিজে উঠে বলল, আপনি তো এই পাড়ার পুরনো বাসিন্দা, নিশ্চয়ই কমল দিঘি চেনেন। নিয়ে যেতে পারবেন আমাকে? অল্প বয়সে গেছি কখনো সখনো ওই দিকে, পরে তো আর যায়নি কখনোই। অফিসার একটু মুশকিলে পড়ল। দেবু যা বলছে তাতে কমল দিঘি পর্যন্ত তাকে যেতেই হবে। দিঘির পাশাপাশি মানুষজনকেও তো জিজ্ঞাসাও করতে হবে। কিন্তু সে এই সময় এই থানায় বেশি দিন তো সে হয়নি এসেছে, চেনে না সে সবকিছু। জিপে উঠে ড্রাইভারকে বলল, থানায় ফিরে চলো বংশী, দেখি কেউ যদি কমল দিঘি চিনিয়ে নিয়ে যেতে পারে আমাকে। বংশী বলল, আপনি যাবেন? আমি চিনি, চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ইয়ংস্টার ক্লাব ঘুরে আর একটু পেছনে গেলে একটা লম্বা রাস্তা, লোকজন বেশি নেই আশেপাশে। তারও পরে সেই কমল দিঘি, প্রায় জঙ্গল মতো হয়ে রয়েছে। কেউ যে বিশেষ যায় না ওদিকে বোঝাই যাচ্ছে। তবু দু একজনকে অফিসার অরণির কথা জিজ্ঞাসা করলো, কেউ কিচ্ছুই বলতে পারলো না। শুধু একটি অল্প বয়সী ছেলে বলল সে একজন দাদাকে দুপুরে কমল দিঘির দিকে হেঁটে আসতে দেখেছে। অফিসার অরণির ছবি দেখালো, দেখো তো এই ছেলেটি। সে বলল তার এমন ভাবে রং মাখা ছিল, ছবি দেখে চেনা যাবে না। বংশী এক জায়গায় গাড়ি থামিয়ে বলল, বাকি এইটুকু পায়ে হেঁটে যেতে হবে স্যার, গাড়ি ঢুকবে না। অফিসার বিজনবাবুকে বলল, আপনি যাবেন না? না, আমি আর যাব না, আপনি যান। বংশীকে সঙ্গে নিয়ে অফিসার এগিয়ে গেল। জিপের মধ্যে বিজনবাবু পাথরের মতো শক্ত হয়ে বসে আছেন। একটু পরে অফিসার একজোড়া চপ্পল, একটা রং মাখা শার্ট প্যান্ট আর একটা ওং লেখা লকেট চেন নিয়ে এসে বিজনকে দেখালো। দেখুন তো, এগুলি কি আপনার ছেলের? পুকুরের ঘাটের সিঁড়িতে পেলাম। যে চান করতে নেমেছে সে এগুলো খুলে রেখেই নেমেছে। বিজন জিনিসগুলো হাতে নিয়ে নিজের বুকে চেপে ধরে হাউ হাউ করে কেঁদে উঠলেন। অফিসার তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। হঠাৎ সে লক্ষ্য করলো বিজনের মাথাটা পেছন দিকে হেলে পড়েছে আর ভীষণ ঘামছে সে। অফিসার বংশীকে বলল, তাড়াতাড়ি থানায় চলো, অনেক কাজ আমার এখন। আমাকে থানায় নামিয়ে দিয়ে ভদ্রলোককে শিগগির বাড়ি পৌঁছে দিতে হবে। মনে হচ্ছে ওনার প্রেসার ফল করেছে, হয়তো ডাক্তার দেখাতে হবে। বংশী গাড়ি স্টার্ট দিল। অফিসার ওকে বলে রাখলো, এই ভদ্রলোকের স্ত্রীর ফোন নাম্বারটা
নিয়ে আসবে, কারণ ইনি অসুস্থ থাকলে কারোর সঙ্গে তো যোগাযোগ করতে হবে আমাদের। বিজনবাবু সত্যি অসুস্থ হয়ে পড়েছেন। বংশীর কাঁধে মাথা রেখে কোনো মতে টলমল পায়ে বাড়ি ঢুকলেন। বিপাশা ছুটে এলো, প্রথমে জিজ্ঞাসা করলো, রুনুর কোনো খবর পেয়েছো? কি হয়েছে তোমার? বিজন শুধু মাথা নাড়লেন। পুকুর ঘাট থেকে রুনুর জিনিস পাওয়া গেছে সেটা বলতে পারলেন না। বংশী বলল, ইনি অসুস্থ হয়ে পড়েছেন, স্যার বলছিলেন এখনই ডাক্তার দেখাতে হবে, আর আপনার ফোন নাম্বারটাও চেয়েছেন। বিপাশা এর মধ্যে নিজের ছোট ভাই অজয়কে ফোন করে বাড়িতে ডেকে এনেছে। সে এগিয়ে এলো, বংশীকে নিজের নাম্বার দিতে দিতে অজয়কে বলল, তোর জামাইবাবুকে দেখ, ডাক্তারকে আমি ফোন করছি। বংশীর দিকে তাকিয়ে বলল, তোমার স্যারকে বলবে আমার ছেলের খোঁজ পেলেই যেন আমাকে ফোনে জানিয়ে দেন। রাতে জেগে বসে আছে বিপাশা আর অজয়। ডাক্তার এসে বিজনকে ওষুধপত্র দিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখে গেছেন। বেডরুমে বিজন ঘুমোচ্ছেন। বিপাশা প্রতি মুহূর্তে থানা থেকে ফোনের আশা করছে। অজয় বলল, দিদি তুই একটু ঘুমিয়ে নিতে পারিস, আমি তো জেগে আছি, ফোন এলেই তোকে আমি ডেকে দেব। সে কথা জবাব না দিয়ে বিপাশা আবার ফুঁপিয়ে উঠল, আমার রুনু কোথায় গেল রে বলতো ভাই, তো জামাইবাবুই বা অসুস্থ হয়ে পড়ছে কেন? কেন অসুস্থ হয়ে পড়েছে? কোনো খারাপ খবর নেই তো? এইরকম করে নানা আশঙ্কার আলোচনায় বিনিদ্র রাত কেটে গেল ভাই আর দিদির। ভোরের দিকে বিপাশার ফোনটা বেজে উঠল। ধর ফর করে বিপাশা ফোন ধরল। হ্যালো, থানা থেকে বলছি, একটু অরুণীর বাবাকে ফোনটা দিন তো। তিনি অসুস্থ হয়ে পড়েছেন, ডাক্তার ঘুমের ওষুধ দিয়ে গেছেন। ঘুমোচ্ছেন? যা বলার আমাকেই বলুন, আমি অরুণীর মা বলছি। বাড়িতে আর কে আছে? আমার ভাই, মানে অরুণীর মামা আছে, কিন্তু আপনি আমাকেই বলুন না। অজয় তাড়াতাড়ি দিদির হাত থেকে ফোনটা নিল। হ্যালো, আমি অজয়, অরুণীর মামা। বলুন কি বলবেন। শুনুন, বেশি রিয়াক্ট করবেন না, অরুণীর মা নার্ভাস হয়ে যাবেন। কমল দিঘিতে ডুবুরি নামিয়ে শেষ রাতের দিকে একটি অল্প বয়সী ছেলের মৃতদেহ পেয়েছি। আমি শনাক্ত করার জন্য বিজনবাবুকেই ডাকছিলাম, কিন্তু তিনি নাকি অসুস্থ। তাহলে আপনি কি পারবেন? আপনার দিদিকে তো এই কাজের জন্য ডাকতে পারি না। হ্যাঁ আমি পারবো, দিদিকে নিয়ে যাওয়ার দরকার নেই, আসছি আমি। ফোন রেখে অজয় বলল, দিদি আমি একবার থানায় যাচ্ছি, দরকার আছে, তুই বাড়ি থাক। ভাইয়ের হাত চেপে ধরল বিপাশা। বল শিগগির, কি বলেছে থানা থেকে বল। কমল দিঘি থেকে একটি অল্প বয়সী ছেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ, সেটি রুনুর কিনা শনাক্ত করতে পুলিশ ডাকছে। তুই একটু শক্ত থাকিস, নাও তো হতে পারে। বিপাশা নিশ্চিন্ত সুরে বলে উঠল, কমল দিঘি থেকে উদ্ধার হওয়া ডেড বডি কখনোই রুনুর নয়। ওর ছোটবেলা থেকেই ওর বাবার কড়া নিষেধ কমল দিঘির দিকে যেন ও না যায়। তাই রুনু আর যাই হোক কমল দিঘি যাবে না। চল, আমি তোর সঙ্গে যাব, আমার কোনো ভয় নেই। ওরা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এই মর্মে একটা মেসেজ বিজনবাবুর জন্য রেখে অজয় দিদিকে নিয়ে থানায় ছুটল। বিপাশা ড্রাইভিং জানে, কিন্তু এই অবস্থায় সেই পথে না গিয়ে অজয় একটা ক্যাব ডেকে নিল। বাড়ি বাড়িতে বাড়ির গাড়িটা বাড়িতেই থাকলো। থানায় পৌঁছতেই অফিসার অজয়ের পরিচয় জেনে বলে উঠল, ওর মাকে নিয়ে এলেন কেন? আমি তো ফোনে বলিনি ওকে ব্যাপারটা। মা কি সহ্য করতে পারে এসব? দিদি সব শুনে জোর করে এলো। ওর দৃঢ় বিশ্বাস ওই মৃতদেহ রুনুর নয়। তাহলে তো ভালোই, উনি এখানে বসুন, আপনি আমার সঙ্গে হাসপাতালে চলুন। বিপাশা উঠে দাঁড়ালো। না, আমিও যাব, আমার কোনো ভয় নেই, চলুন আপনি। হাসপাতালে এমার্জেন্সি টেবিলে শোয়ানো মৃতদেহের উপরে থেকে চাদরটা সরাতেই অজয়ের চোখ স্থির হয়ে গেল।
আর বিপাশা রুনু বলে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল দেহটার উপরে। অজয় ধরে না ফেললে পড়েই যেত সে। অফিসার সে শরীরটার উপরে আবার চাদরটা টেনে দিয়ে অজয়ের দিকে ভৎসনার দৃষ্টিতে তাকালো। আমি আপনাকে বারণ করেছিলাম ওনাকে নিয়ে আসতে। আশ্চর্য! থানায় এসে বিপাশাকে বসিয়ে দেওয়া হয়েছে। থানার মহিলা পুলিশ দুজন ধরে রাখতে পারছে না বিপাশাকে। সে আছাড়ি পিছাড়ি করছে আর যন্ত্রের মতো বলে যাচ্ছে অনবরত, এ হতে পারে না, এ হতে পারে না। অজয় খানিকটা হতবুদ্ধির মতো দাঁড়িয়েছিল। তাকে অফিসার বলল, আপনার দিদিকে সঙ্গে নিয়ে এখান থেকে চলে যাওয়া উচিত আপনার। কিন্তু কিছু অফিসিয়াল কাজ তো আছেই। বডি তো ময়নাতদন্তে যাবে, তার আগে তো আপনাদের হাতে তুলে দিতেও পারবো না। বিজনবাবু এসে গেলে সবচেয়ে ভালো হতো। অফিসারের কথা শেষ হতে না হতেই বিজন এসে ঘরে ঢুকলেন। পরিস্থিতিটা দেখে এক মুহূর্তে বুঝে নিলেন যা বোঝার। আর্তনাদের মতো উচ্চারণ করলেন, রুনু, রুনুই। জড়িয়ে ধরলেন স্ত্রীকে। বিপাশা আঁকড়ে ধরল স্বামীকে, তার কান্না চোখে দেখা যায় না। অফিসার বলল, সরি বিজন বাবু, আপনার ছেলেকে জীবিত ফিরিয়ে দিতে পারলাম না। কমল দিঘিতে ডুবুরি নামিয়ে আপনার ছেলে মৃতদেহ আবিষ্কারের সঙ্গে সঙ্গে আর একটা আশ্চর্য জিনিস উদ্ধার হয়েছে। সে কথায় কান না দিয়ে বিজন জিজ্ঞাসা করলেন, ময়না তদন্তের আগে খালি চোখে দেখেও তো আপনারা অভিজ্ঞতা থেকে বলতে পারবেন কিভাবে মারা গেছে অরণি? সে জলে ডুবেই মারা গেছে। তাহলে শরীরটা ভেসে উঠতো না? ডুবুরি নামিয়ে তুলতে হলো কেন? ভেসে উঠতে সময় লাগে। এছাড়া একটা অত্যাশ্চর্য জিনিস উদ্ধার হয়েছে। একটা ভাঙা চোরা কঙ্কাল পাওয়া গেছে জলের নিচে। সম্ভবত কোনো অল্প বয়সী কঙ্কাল বলেই মনে হচ্ছে। নিচে ঝাঁঝি, গুল্ম, শ্যাওলা ইত্যাদি জড়িয়ে পাকে পাকে গেঁথে ছিল। সেই কঙ্কালটার হাড়ের সঙ্গেই আটকে ছিল অরুণীর পা দুটো। মনে হচ্ছে যেন সেই কঙ্কালটাই হাত দিয়ে অরুণী পা চেপে ধরে আছে। অরুণী এমন ভাবে ঢুকে গেছে সে হাড় গোড়ের মধ্যে, যে জল থেকে তুলে এনেও ছাড়ানো যাচ্ছিল না। অবশ্য মনে হয় কঙ্কালটা অনেক দিনের পুরনো। তবু সেটাকেও তো ফরেন্সিকে পাঠাতে হবে। অবশ্য কিছু বোঝা যাবে বলে মনে হয় না। কিছুই অবশিষ্ট নেই সেটা। ধরতে গেলে, যাই হোক ওটার কথা থাক এখন। আর কোনো বিশেষত্ব সে কঙ্কালের? হাতে একটা স্টিলের বালা রয়েছে। ওর বয় চান করতে এসেই ডুবে গেছিল মনে হয়। বিপাশা নিজের কপালে করাঘাত করতে করতে কোকিয়ে উঠল, পুয়োর বয়? রুনুর কথা বলছেন? স্ত্রীকে এক হাতে জড়িয়ে উঠে দাঁড়ালেন বিজনবাবু। ওকে নিয়ে এখন চলে যেতে চাই। কিছু ফর্মালিটিস আছে, সাইন লাগবে আপনার। সামনে এনে দেওয়া কাগজগুলোয় কিছু না দেখে সই করে দিলেন বিজনবাবু। রুনুর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে এসে সন্ধ্যাবেলাতেই বিজনবাবু ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন। বাড়িতে কয়েকজন মানুষ রয়েছে, আত্মীয় স্বজনেরা খবর পেয়ে এসেছে। তাছাড়া পাড়া প্রতিবেশীও আছে। তারাই বিপাশাকে আগলে নিয়ে বসে আছেন। বিপাশা কখনো কাঁদছে, কখনো কেমন একটা ছটফট করছে। একবার অজ্ঞান হয়ে গেল। অজয় একাই সবাইকে সামলাচ্ছে। রাত বাড়লে ও দিদিকে একটু শরবত আর সামান্য খাবার খাওয়ানোর চেষ্টা করছিল। বিপাশার মাসি বলল, অজয় ওটা আমার কাছে দাও, আমি চেষ্টা করছি। তুমি বরং একটু জামাইবাবুকে দেখো, যদি একটু কফি আর কিছু খাওয়াতে পারো। মানুষটা যেন পাথর হয়ে গেছে, তাকানো যায় না। অজয় এক কাপ কফি আর কুকিস নিয়ে জামাইবাবুর বন্ধ ঘরের দরজায় টুক টুক করে আওয়াজ করলো, বিজনদা, বিজনদা। ভেতরে বিজনবাবু ইজি চেয়ারে শরীর এলিয়ে চুপ করে বসেছিলেন।
তোলপাড় হয়ে যাচ্ছে ভেতরটা তার। হঠাৎ তার কানে এলো কে যেন তার নাম ধরে ডাকছে। উৎকণ্ঠ হলেন তিনি। কে 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 ডাকছে? ওটা কার গলা? তরুণের মতো মনে হলো না। না না, তা কি করে হবে? তরুণের সঙ্গে তো তার শেষ দেখা সেই বিকেলে। চোখ বুজে চেয়ারে গড়িয়ে পড়লেন বিজনবাবু। স্পষ্ট দেখলেন সেই দিনটা। বিজন আর তরুণ মাঠ থেকে খেলে ফিরছে। হাতে পায়ে কাদা লেগে আছে। দুজনেই গল্পে মত্ত। এমনিতে তরুণ বেশি কথা বলে, বিজন কম। একই স্কুলের একই ক্লাসে পড়ে। তখন দুজনেই 9। পড়াশুনোয় দুজনেই পাশাপাশি। র্যাঙ্কে একবার তরুণ ফার্স্ট তো বিজন সেকেন্ড, আবার অন্যবার বিজন ফার্স্ট তো তরুণ সেকেন্ড। সেই ফার্স্ট হোক আর যে সেকেন্ডই হোক, দুজনেই খুশি। ক্লাসেরও সবাই জানে প্রথম দুটো প্রেস এই দুজন বন্ধুর অধিকারই থাকবে। তরুণ কাপুর কিন্তু এখানকার ছেলে নয়। ওদের আসল বাড়ি পাঞ্জাবে। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর যখন পাঞ্জাবি আর হিন্দুদের মধ্যে একটা কাজিয়া হয়, তখন তরুণ ওর মাসির সঙ্গে কলকাতায় চলে আসে। তরুণের মা ছিল না। ওর বাবা ওকে বিপদ থেকে বাঁচাতে মাসির হাতে তুলে দিয়েছিলেন। নিজে থেকে নিজেই থেকে যান ওখানে। ভেবেছিলেন সব ঠান্ডা হয়ে গেলে আবার তরুণকে নিজের কাছে নিয়ে যাবেন। কিন্তু তা আর হয়নি। সামান্য জ্বরে ভুগে মারা যান ভদ্রলোক। মাসি খুব ভালোবাসতো তরুণকে, কিন্তু সেই মাসি মারা গেলে ওই পরিবারেই থেকে যেতে হয় তরুণকে প্রায় অনাথের মতো। তরুণ ছিল ভালোবাসার কাঙাল। বিজনের ভালোবাসা ছিল ওর কাছে অমূল্য। মনের সব কথা ওই বন্ধুকে বলতো। কতদিন হাতের স্টিলের বালাটা দেখিয়ে বলেছে, বাবার স্মৃতি আমার কাছে এইটুকুই। আর বলতো, স্কুলের আলটিমেট প্রাইজটা আমিই পাবো। কত দরকার আমার ওটা। আলটিমেট প্রাইজ ওদের স্কুলের একটা বিশেষ প্রাইজ ছিল। ফাইনাল পরীক্ষায় যে ফার্স্ট হতো তাকে স্কুল থেকে একটা আলাদা করে 10,000 টাকার প্রাইজ দিত। বিজনেরও যে ওই প্রাইজটার উপর আকর্ষণ ছিল না তা নয়, তবে মুখে কিছুই বলতো না। শুধু তো টাকা নয়, ওই প্রাইজের সম্মানই ছিল আলাদা। ক্লাসের সবাই জানতো বিজন কিংবা তরুণ পাবে প্রাইজটা। তরুণ বল, দেখ বিজন, আমি না পেয়ে যদি প্রাইজটা পাস তুই, তাহলে আমার একটু হিংসা হবে না। ওই প্রাইজের সম্মানই ছিল আলাদা। ক্লাসের সবাই জানতো বিজন কিংবা তরুণ পাবে প্রাইজটা। তরুণ বল, দেখ বিজন, আমি না পেয়ে যদি প্রাইজটা পাস তুই তুই ধর পেলি, তাহলে কিন্তু আমার একটু হিংসা হবে না, কিন্তু অন্য কেউ পেলে রাগ হবে। বিজন কিছুই বলতো না, শুধু হাসতো। তরুণের মা ছিল বাঙালি, তাই ছোট থেকেই তরুণ ভালোই বাংলা বলতো। আর কলকাতায় এসে তো একেবারে বাঙালি হয়ে গেছিল। সেই দিন বিকেলে কমল দিঘির ঘাটে দুই বন্ধু পায়ের কাদা ধুচ্ছিল। বিজন বলল, এই আরেকটু জলে নামতো, ভালো করে হাত পা ধুই। তরুণ বলল, না বাবা, আমার জলে ভয় করে, সাঁতার জানি না আমি। চল, আজ তোকে সাঁতার শেখাবো আমি। জলের ভয় তোর আজই কেটে যাবে। না না বিজন, আজ নয়, বিকেল শেষ হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। ধুস, চল তো। এই বলে তরুণকে জলের মধ্যে নামিয়ে নিয়ে গেল বিজন। তরুণ সমানে নানা অজুহাত দিতে লাগলো, না বিজন, পড়াশোনা আছে, আমার জল ভালো লাগে না, সন্ধ্যা হতে চললো। বিজন কোনো কথা শুনলো না তরুণের। ওকে আরো এগিয়ে নিয়ে গেলেন। তরুণ জোরে জোরে বলে উঠল, অত ঠেলছিস কেন? গভীর জলে চলে যাব যে। গভীর জলে চলে না গেলে সাঁতার শিখবি কেমন করে? ভয় পাচ্ছিস কেন? আমি তো তোর হাত ধরে আছি। চল চল, ভেতরে চল। এই বিজন, আমার হাত ছাড়বি না কিন্তু।
তারপরে ভয়ার্ত গলায় চেঁচিয়ে উঠল, বিজন, আমি পায়ের নিচে মাটি পাচ্ছি না, ঘাটের দিকে যাব আমি। বিজন তরুণের হাত ছেড়ে দিয়ে খুব জোরে ধাক্কা দিয়ে আরো গভীর জলে ঠেলে দিল তরুণকে। তরুণ হাবুডুবু খেতে খেতে বলতে লাগলো, বিজন, আমাকে ধর, আমি ডুবে যাচ্ছি। বিজন পিছিয়ে আস্তে আস্তে ফিসফিসে গলায় চেঁচিয়ে বলল, এবারে আলটিমেট প্রাইজটা আমিই পাবো রে, গুড বাই। সকালের আলো ফুটে গেছে অনেকক্ষণ। বিজনবাবু বাড়ি থেকে গাড়িটা নিয়ে বেরিয়ে সোজা থানায় এসে ঢুকলেন। এত সকালে তাকে দেখে পুলিশ অফিসার অবাক চোখে তাকালো। বিজন বললেন, আমার কিছু বলার আছে অফিসার। কেমন লাগলো গল্পটি? আমি এমন বলেছিলাম না শেষের দিকটা এসে এরকম হবে, আমিও প্রথমে বুঝতে পারিনি। আশা করি সবার ভালো লাগবে এই গল্পটা। আজকের মতো নমস্কার, বিদায়।